মধ্যবর্তী দর ১১৭ টাকায় নির্ধারণের পর কার্ব মার্কেটে ডলারের দাম উঠে গিয়েছিল ১২৫ টাকায়। তবে রোববার মানি এক্সচেঞ্জগুলোতে ১২০ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে ডলার। মানি এক্সচেঞ্জগুলো বলছেন বেশি দামে কিনতে হচ্ছে বলেই দাম বেশি। এই বিষয়টি নিয়ে বিস্তৃত আলাপে যেতে চাই, সাথে আছেন ব্যাংক ও আর্থিক খাত বিশ্লেষক মোহাম্মদ নুরুল আমিন। মোহাম্মদ নুরুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আলোচনায়। প্রথমে জানতে চাই, ক্রলিং পেগে ১১৭ টাকা নির্ধারণ করেছিল, যার উঠে গেছে ১২৫ টাকায় খোলা বা কার্ব বাজারে। রোববার কিছুটা কমার পর আমরা কার্ব মার্কেটে দেখছি এবং মানি এক্সচেঞ্জগুলোতে ১২০ টাকা পর্যন্ত কেনা বেচা হতে দেখছি ডলারকে। এই যে দর, এই দরটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। আমরা অবশ্যই বাংলাদেশ ব্যাংক যে বিষয়টা নিয়ে কাজ করছে না এখন, সেটা হচ্ছে ডলারকে বাজার ভিত্তিক করার জন্য, কিন্তু একবারে ফ্রি ফ্লোট করে দেন নাই, মানে একদম বাজারের উপর ছেড়ে দেন নাই। একটা ইন্ডিকেটিভ রেট করা হয়েছে ১১৭ টাকা। কারণ হচ্ছে আপনি দেখুন, যখন ১১০ টাকা ছিল তখন কিন্তু এই ডলার ১১৬, ১৭, ১৮-তে বিক্রি হয়েছে। বাংলাদেশ ব্যাংক সঠিকভাবে এটাকে ১১৭ করেছেন, যে তার উপরে এবং নিচে ১ টাকা বা 1% এরকম কম বেশি উঠানামা করতে পারবে ব্যাংকগুলো। আমার মনে হয় ব্যাংকগুলো এতে খুশি, এক্সপোর্টাররা খুশি, রিমিটাররাও খুশি। কিন্তু কার মার্কেটে আমার মনে হয় না ১২৫, ৩০ টাকা, ১২৮ টাকা এই দর থাকবে না। কারণ ১১০ থেকে ১১৭, ১৮ এটা কম টাকা নয়। এটা আমি মনে করি যে এখনো পুরোপুরি বাজার ভিত্তিক না হলেও এই যে ক্রলিং পেগ আস্তে আস্তে এই দিকে এবং সামনের দিকে এবং পিছন দিকে ক্রলিং করতে করতে যে রেটটা ১১৭-তে মোটামুটি ঠিক হবে। আপনি যা প্রতিবেদনে দেখলাম যে এটা ১১৮, ১৯, ২০ও পাওয়া যাচ্ছে, এটা কিছুটা টলারেবল। কারণ এটা তখন ১১৭ পরে যে উঠানামাটা হয়, এটা সাপ্লাই এবং ডিমান্ডের উপর নির্ভর করবে। আজকে ডিমান্ড বেশি হইলে, আজকে সাপ্লাই বেশি হইলে দাম একটু বাড়বে, সাপ্লাই বেশি হলে দাম একটু কমবে। এটা খুব স্বাভাবিক প্রকৃতি মার্কেটের। কিন্তু এটা শুট করে ওই ১২৫, ২৮, ৩০ টাকা যাওয়া, এটা নৈতিকতার দিক থেকে যেমন ঠিক হবে না, এটা অবশ্যই একটা লোভ লালসার মতো, ব্যবসার মতো একটা বিষয় হয়ে যাবে। বাজারকে এভাবে স্থিতিশীল করা যাবে না। তবে একটা কথা মনেও রাখতে হবে, সাপ্লাই যখন বাড়বে তখন এই ক্রলিং পেগ পদ্ধতি সুন্দরভাবে কাজ করবে। কারণ ১১৭ টাকা কম রেট নয়। আবার যখন একটু ক্রাইসিস হবে বা আরো বেশি প্রয়োজন হবে, সেটা নর্মাল মার্কেটে হোক, মানে ফর্মাল মার্কেটে হোক অথবা কার মার্কেটে হোক, তখন একটু এই ভোলাটিলিটি বা একটু উঠানামা বা একটু কারসাজি করার সেই সুযোগ আমরা তখন দেখতে পাচ্ছি। মোহাম্মদ নুরুল আমিন, ক্রলিং পেগ পদ্ধতি, আসলে এই পদ্ধতি ঠিক আছে, এটি ঠিক আছে বা পক্ষে আছেন? এই বিষয়টি নিয়ে পক্ষে মন্তব্য করছেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। তিনি বলছেন যদি ইন্টারেস্ট রেটটাকে যদি ঠিক রাখা যায় তাহলে ডলারের রেট ১১৬ এবং ১১৮-র মধ্যে উঠানামা করবে। তার পরামর্শ, ডলারের রেটটা বাজারের উপর ছেড়ে দিলেই ভালো হয়। এ বিষয়ে আপনি কি বলতে চান? আমি বাজারের উপরে এই এখন যেটাতে আসছে, এটা আরেকটা ট্রায়াল এন্ড এরর হচ্ছে। বাজার তো শেষ কথা, বাজারের উপর ছেড়ে দেওয়া মানে হলো আর কোনো কন্ট্রোল রাখলাম না। কিন্তু এর মধ্যে কতগুলো জিনিস আছে, আমাদের ইম্পোর্ট কস্ট হয়তো তখন অনেক বেড়ে যাবে যদি এক্সপোর্টার এবং লিমিটাররা এটাকে খুব উৎসাহের সঙ্গে দেখবেন। গভর্নমেন্টের টাকাতে ডেট বার্ডেন আরো বেড়ে যাবে। ফরেন কারেন্সি তো টাকা এনেই বা কিনেই দিতে হবে সরকারকে, কাজে সরকার তখন আবার ডেট বার্ডেন টাকাতে অনেক বেশি বেড়ে যাবে। তাহলে একটা দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আমরা একটা তো চেষ্টা করে যাচ্ছি, ইন্টারেস্ট রেট মানে লোকাল দেশি টাকার ইন্টারেস্ট রেট যখন বেশি হবে তখন ন্যাচারালি ডলারের পরিবর্তে মানুষ টাকা সঞ্চয় করবেন, এটা ঠিক, এবং বিদেশ থেকে টাকা এসে এখানে থাকতে পারে। কিন্তু আমাদের পলিসি ভলাটিলিটিটা এখানে খুব ইম্পর্টেন্ট। আমরা কখন কোনটা চেঞ্জ করে ফেলবো। আমরা একটা ৯-৬ থেকে আমরা একটা পদ্ধতি গেলাম স্মার্ট, সেটা তো ১ বছর কাজ করলো না, ৯ মাসের মাথায় সেটাও আমরা বদল করতে হলো। এখন এইটা কতদিন ধরে কিভাবে স্থায়িত্ব পাবে, এটাও একটা বিষয়, হয়তো মানুষের মনে আস্থা জোগাতে সময় লাগবে। আর একটি বিষয় হচ্ছে ক্রলিং পেগ পদ্ধতি আজকের বিষয় না, ৭০, ৮০ দশক, ৯০ দশক থেকে অনেক দেশ প্র্যাকটিস করে আসছে, কেউ খুব সাকসেসফুল হয় নাই। অনেক দেশে কিন্তু এই আইএমএফ এর এই সাজেশনস এর ভিত্তিতে ওই প্রোগ্রামের মধ্যেই আছে। তারা ক্রলিং পেগ, ব্রাজিল বলি, কলম্বিয়া বলি বা আর্জেন্টিনা, এই ধরনের কিছু দেশ করেও মানে খুব যে সমাধান করে ফেলছে তা নয়। তবে এটা ঠিক, সাপ্লাই এন্ড ডিমান্ডের উপর নির্ভর করবে। সাপ্লাই ভালো থাকলে ক্রলিং পেগ অত ভালো কাজ না করলেও এটা রেটের মধ্যে থাকবে,
বাট ক্রাইসিস থাকলে এই ভোলাটিলিটিটা টাকার মানকে ধরে রাখার জন্য সেন্ট্রাল ব্যাংকের এই কার্যক্রমটা ক্রাইসিসের সময় কার্যকর বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। মোহাম্মদ নুরুল আমিন, যদি ট্রলিং পেক পদ্ধতি নিয়ে তো আমরা করার কথা বলছিলাম, বেশ অনেকেই এটার পক্ষে রয়েছেন, বিপক্ষেও নানা ধরনের মন্তব্যই রয়েছে। এছাড়াও যদি আমরা অন্য কোনো পদ্ধতির দিকে যেতে চাই, তাহলে ডলারের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরও কোনো পদ্ধতির দিকে যাওয়ার সুযোগও রয়েছে কিনা, আপনার পরামর্শ কি এই বিষয়ে? একটা বিষয় হচ্ছে আমরা এখন ডলারের এক দাম এক রেটে আমরা আসতে পারি না। আমরা 2 বছর 3 বছর আগে যেরকম শুনতাম যে একটা অফিসিয়াল রেট আর একটা কার মার্কেটের রেট, কার মার্কেটটা অনেক স্ট্রং না। আপনার খেয়াল করতে হবে যে আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড এবং রিমিটেন্স মিলে যদি 150 থেকে 160-170 বিলিয়ন হয়, ট্রেড সহ এক্সপোর্ট ইম্পোর্ট সহ, তাহলে আপনাকে দেখতে হবে যে কার মার্কেটটা অনেক বড় না। অনেক বড় না হলেও এটা ইম্প্যাক্ট আছে, কারণ আমাদের রিমিটেন্সটা এই কারণে অনেক সময় কম আসে, এটাও ঠিক। তবে একটা জিনিস হচ্ছে, আমি আপনাকে বলি, মাল্টিপল রেট থেকে একটা একক রেটের দিকে আসার জন্য যে চেষ্টা, ট্রলিং পেকটা যদি এখানে কিছু হেল্প করে, কারণ আমরা এই পর্যন্ত দেখে আসছি এক্সপোর্টের এক রেট, রিমিটেন্সের এক রেট, ইম্পোর্টের আরেক রেট, কার মার্কেটে আরেক রেট। এই মাল্টিপল থেকে ফিরে আসার জন্য একটা ডিসিপ্লিন একটা দরকার। সেক্ষেত্রে কিন্তু আমার ধারণা হচ্ছে যে সাপ্লাই ডিমান্ডের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের রাজস্ব নীতি, আমাদের টাকার সরবরাহের ক্ষেত্রে ব্যাংক, ক্যাপিটাল মার্কেট এবং অন্যান্য ভাবে যে পুঁজির যোগান, ওই ব্যবস্থাগুলো আরো সাপোর্টিভ হতে হবে। তাহলে হয়তো কিছুটা ইতিবাচক জায়গায় যেতে পারবো। মোহাম্মদ নুরুল আমিন, ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। একটু বড় করে হয়তো আলোচনা করতে পারলে ভালো হতো, কিন্তু আজ এখানে সময়টা শেষ হচ্ছে, অন্য কোনো সময় এই বিষয়ে আরও বিস্তারিত আলাপ করবো। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ নুরুল আমিন, ব্যাংক ও আর্থিক খাত বিশ্লেষক, এবং কথা বলছিলাম দেশে ডলারের নির্ধারণের দাম এবং তা নিয়ে মানি এক্সচেঞ্জ বা কার্ড মার্কেটে কী প্রভাব রয়েছে এই নিয়ে বিস্তারিত। আর এরই আপনারা দেখছিলেন সংবাদ বিস্তার। আমরা ছিলাম ঘটনার ভেতরে ঢুকবার ডানা চেষ্টায়। কাল আবারও আলাপ হবে একই সময়। থাকুন একাত্তরের সাথে।